সো আমরা গত ক্লাসে কোন পর্যন্ত করেছিলাম? আমরা গত ক্লাসে আমরা প্রপার এপিটপস যেগুলোকে সিলেক্ট করেছিলাম, আমাদের সিলেক্টেড এপিটপসগুলো থেকে বাছাইকৃত এপিটপস যেগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র ভ্যাকসিনের জন্য অ্যাপ্রুভাল ছিল, তাদেরকে আমরা বি সেল, টি সেলের ভিতরে সিটিএল এবং এইচটিএল বা এমএসসি ক্লাস 1 ক্লাস 2 এগুলাকে চুজ করেছি, দুইটা করে বা হোক বা দুটো করে হোক বা দুটো তিনটে করে হোক এরকমভাবে। দেন আমরা হচ্ছে প্রপার লিঙ্কার ইউজ করেছি এবং অ্যাডজুভ্যান্ট ইউজ করেছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের ভ্যাকসিনটাকে কনস্ট্রাক্ট করেছি। আমরা গতদিন দুইটা ভ্যাকসিন কনস্ট্রাক্ট করেছিলাম, একটা উইদাউট স্টারিন ট্যাগ, একটা হচ্ছে স্টারিন ট্যাগ সহ। বা আমরা এখানে হচ্ছে যে যদি চাইতাম তাহলে আমাদের যেই ইগুলো আছে, এপিটপসগুলো আছে, আমরা ডিফারেন্ট এপিটপসও ইউজ করতে পারতাম। ওকে, আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের কাছে সিকোয়েন্স আছে। সো আমরা যেহেতু নেক্সট এই ভ্যাকসিনটা ডেভেলপ করলাম সিকোয়েন্স পর্যন্ত, সিকোয়েন্সের এই ভ্যাকসিনের এখন একটা প্রোটিন স্ট্রাকচার ডেভেলপ করতে হবে। আজকের টোটাল ক্লাসে আমরা হচ্ছে এই প্রোটিন সিকোয়েন্সের স্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। একটু হ্যান্ডস অন ক্লাস আছে, তো সেই ক্ষেত্রে খুব বেশি লেন্থি করব না আমি ক্লাসটা, বিরক্ত হওয়ার কিছু নয়, শিক্ষণীয় কিছু বিষয় আছে। যদি মনোযোগ দেন তাহলে এটা হচ্ছে আপনাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে যাচ্ছে। ফার্দার যে কোনো প্রশ্ন উত্তর এই স্লাইডগুলোর মধ্যে খুঁজে পাবেন। ওকে, সো আমাদের কাছে একটা ভ্যাকসিন সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটাকে কিভাবে ডেভেলপ করতে হয়, রাইট? এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কি করতে পারি, এখন কিভাবে এটা করতে পারি? আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা প্রোটিন মডেলিং করব, প্রোটিন সিকোয়েন্স থেকে এটাকে মডেলিং করে তো 3D স্ট্রাকচার ডেভেলপ করব, রাইট? ওকে, সো প্রোটিন মডেলিং করতে হয় কিভাবে, প্রোটিন কিভাবে মডেলিং করা যাবে? প্রোটিন মডেলিং বা এটাকে প্রোটিন ইঞ্জিনিয়ারিং বলে। অনেক অনেক জায়গায় হচ্ছে প্রোটিন ইঞ্জিনিয়ারিং বা অনেক জায়গায় এটাকে প্রোটিন মডেলিং বলে। সো আমাদের কাছে তিনটা ওয়ে আছে, তিনটা ডিফারেন্ট মেথড আছে। দে আর হোমোলজি মডেলিং, থ্রেডিং অর ফোল্ড রিকগনিশন, অ্যাব ইনিশিও মডেলিং। অ্যান্ড আমরা এই পাশে একটা গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি। সো আমি এই গ্রাফিক্যাল ইলাস্ট্রেশনটা এখন এইটাতে হাত দিব না। সো আমরা একটু দেখি যে এই তিনটা মেথড কিভাবে কাজ করে। ফার্স্ট আমরা হচ্ছে হোমোলজি মডেলিং নিয়ে কথা যদি বলি, আমরা হোমোলজি মডেলিং কখন ইউজ করতে পারবো? বলছি যে ইউ অনলি ইউজ দিস মেথড হোয়েন দেয়ার ইজ এ প্রোটিন উইথ এন এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার অ্যাভেলেবল দ্যাট ইউ সাসপেক্ট রিসেম্বল ইউর টার্গেট প্রোটিন। এবং আমরা ব্র্যাকেটের ভিতরে বলছি যে এইটার মিনিমাম 30% সিকোয়েন্স আইডেন্টিটি ম্যাচ করতে হবে। হোয়াট ইজ সিকোয়েন্স আইডেন্টিটি অ্যান্ড কেনই বা আমরা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার অ্যাভেলেবিলিটির কথা বলছি? সো আমরা তো টেমপ্লেট নিয়ে অনেকেই কাজ করি, তাই না? টেমপ্লেট বা আমরা হচ্ছে হোমোলোগাস স্ট্রাকচার বা হোমো শব্দ, যেটা হোমোলজি যেখান থেকে আসে সেটা হচ্ছে যে হোমোলোগাস থেকে আসছে, এবং হোমো শব্দের অর্থ হচ্ছে একই রকম দেখতে। সো একটা প্রোটিন স্ট্রাকচার যেটার আমরা প্রোটিন সিকোয়েন্সটাকে ডেভেলপ করতে চাই, তার সিকোয়েন্সের মতো সিমিলার একটা এক্সপেরিমেন্টালি ডেভেলপ স্ট্রাকচার থাকতে হবে, যেটাকে আমরা টেমপ্লেট হিসেবে বাছাই করে নিয়ে সেটাকে টেমপ্লেট ধরে তারপর ওই যেটা আমার টার্গেট প্রোটিন সেটার আমরা হচ্ছে যে করতে পারবো, এবং তার আমাদের টার্গেট প্রোটিন এবং টেমপ্লেটের ভিতরে মিনিমাম 30% আইডেন্টিটি থাকতে হবে। মিনিমাম 30%, একদম এটা হচ্ছে সর্বনিম্ন। ওকে, বলা হচ্ছে ইট রিলাইজ অন প্রোগ্রাম সাচ আস ব্লাস্ট টু সার্চ আ সিমিলার প্রোটিনস ইন ভেরিয়াস ডাটাবেসেস, লাইক অর এটার স্ট্রাকচার বা অন্য কিছু। সো কী ধরনের ডাটাবেসগুলো সে ফলো করে? প্রোটিন ডাটা ব্যাঙ্ক বা এরকম পিডিবি সাম, এরকম আরও যে ডাটাবেসগুলো আছে। দেন
হচ্ছে যে এই সার্চিংয়ের উপরে বেস করে, সার্চের রেজাল্টের উপরে বেস করে সে হচ্ছে তার টেমপ্লেট প্রোটিনের এগেইনস্টে তখন হোমোলজি মডেলটাকে কনস্ট্রাক্ট করা হয়। হোমোলজি মডেলিংকে আমরা কম্পারেটিভ মডেলিং বলি, এই জন্য বলা হচ্ছে হোমোলজি মডেলিং ইজ অলসো কম্পারেটিভ মডেলিং বিকজ ইউ আর কম্পেয়ারিং দ্য মডেল স্ট্রাকচার উইথ নন টেমপ্লেট স্ট্রাকচার অ্যাজ ইউ বিল্ড ইট। আচ্ছা, আমরা এই সিকোয়েন্সটার দিকে একটু খেয়াল করি। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। আমরা 1 নাম্বার সিকোয়েন্স এবং 2 নাম্বার সিকোয়েন্সের ভিতরে সিমিলারিটি দেখতে পাচ্ছি কতটুকু? পুরোটাই সিমিলারিটি দেখতে পাচ্ছি, জাস্ট লাস্টের এই 6টা সিমিলারিটি নাই। তাহলে এটার ভিতরে সিমিলারিটি কত পার্সেন্ট সিমিলারিটি হতে পারে? 94%? Everyone agree with my statement? 94%? সো তাহলে এখানে যে সিমিলারিটি সেটা হচ্ছে 30%-এর বেশি। তার মানে এটাকে যদি আমি আমার টেমপ্লেট হিসেবে কনসিডার করি, বা এইটাকে আমার টেমপ্লেট, এটাকে যদি আমি টার্গেট হিসেবে কনসিডার করি, এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টালি অ্যাভেলেবল থাকতে হবে পিডিবি স্ট্রাকচার ডাটাবেজে বা বিভিন্ন ডাটাবেজে তার এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার। এখন আমরা আরসিএসবি বা পিডিবি ডাটাবেসগুলো থেকে যে প্রোটিন সিকোয়েন্স, প্রোটিনের স্ট্রাকচার ডাউনলোড করি, সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টালি অ্যাভেলেবল, যেগুলো 3D, লাইক সেগুলো এক্স-রে ক্রিস্টালোগ্রাফিক মেথডে ডেভেলপ হইতে পারে, সেগুলো এনএমআর মেথডে ডেভেলপ হইতে পারে, সেগুলো ইলেকট্রোম্যাগনেটিক মেথডে ডেভেলপ হইতে পারে। আমরা এই বিষয়টা ম্যাচিংয়ের বিষয়টা একটু পরেই দেখবো আস্তে আস্তে। সো হোমোলজি মডেলিংয়ের জন্য সবথেকে একটা ব্যারিয়ার হইতেছে যে এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার অ্যাভেলেবল থাকতে হবে। ওকে, পরের মেথডে যাই, থ্রেডিং বা ফোল্ড রিকগনিশন। উইথ দিস মেথড ইউ প্রেডিক্ট দ্য স্ট্রাকচার অফ ইউর টার্গেট প্রোটিন ইউজিং নোন প্রোটিন ফোল্ডস ফর সিমিলার প্রোটিনস ফাউন্ড। এইখানেও সেম কাজটাই করা হয়, এইখানেও একটা নন প্রোটিন স্ট্রাকচার টেমপ্লেট হিসেবে কাজ করা হয়, বিভিন্ন ডিফারেন্ট ডাটাবেস থেকে তারা খুঁজে নিয়ে আসে। সো আগেরটাই যেমন ব্লাস্ট ছিল, এখানেও ব্লাস্ট হয়। ব্লাস্ট বিষয়টা হচ্ছে এরকম যে আমার যে সিকোয়েন্সটা আছে, আমি এই সিকোয়েন্সগুলোকে ম্যাচ করাবো। আচ্ছা, এই ম্যাচিংয়ের বিষয়টা আপুরা অনেক ভালো বুঝবেন। যেমন হচ্ছে যে আপনারা যখন কোনো একটা ড্রেস, আমি তো দেখেছি যে মেয়েরা তাদের কাপড়ের স্যাম্পল নিয়ে যান অন্য আরেকটা ড্রেস ম্যাচিং করানোর জন্য। সো ডিফারেন্ট দোকানে গিয়ে তারা ডিফারেন্ট কালারের সাথে ম্যাচ করা ট্রাই করেন। এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের যে ভ্যাকসিন সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা বিভিন্ন ডাটাবেসের সব ডাটাগুলোর সাথে ম্যাচ করানো হয় যে কোন প্রোটিনের সিকোয়েন্সের সাথে তার সিকোয়েন্সটা ম্যাচ করতেছে। অ্যান্ড দেন ওই সিমিলারিটির উপরে বেস করে আপনাকে কিছু র্যাঙ্ক টেমপ্লেট দেওয়া হয়, সেটাই হচ্ছে যে টেমপ্লেট বেস সার্চিং হয়। ওকে, অ্যান্ড অ্যাবিনিশিও মেথডে যেটা হয় যে এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, তাহলে আমার যদি এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার না থাকে, আমার প্রোটিন সিকোয়েন্সটা যদি একদমই নতুন হয়, তাহলে আমি কি করব? দেন আমরা অ্যাবিনিশিও মেথড ইউজ করব। বলছে দিস মেথড প্রেডিক্টস protein structure when experimental structure information of similar protein is not available. The model is built from scratch by calculating the most favorable energy conformation of the amino acids. এখানে সম্পূর্ণ প্রেডিক্টেড একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়, যেমন হচ্ছে এখন আমাদের কাছে আলফা ফোল্ড আছে, আলফা ফোল্ড 2, 3 এইরকম ভার্সনগুলো আছে, যেগুলো হচ্ছে সম্পূর্ণ কম্পিউটেশনালি বা থিওরিটিক্যালি ডেভেলপ করা 3D স্ট্রাকচার প্রোটিনের, সেটা হচ্ছে প্রেডিক্টেড। ওকে, এবং এই বিভিন্ন ধরনের যে 5টা 6টা স্ট্রাকচার ডেভেলপ করার পরে যেটার মোস্ট ফেভারেবল এনার্জি শো করে, সেটাকে আমরা বেস্ট হিসেবে কাউন্ট করি। এই আচ্ছা, আমরা হোমোলজি মডেলিং নিয়ে একটু কথা বলি। আমাদের ক্লাসগুলোতে আমরা হোমোলজি মডেলিং বা এই হচ্ছে যে ফোল্ড রিকগনিশন বা থ্রেডিংয়ের এইটাতেই থাকবো। সো আমরা লিস্ট অফ সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছি যে কোন ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে বা টুলসগুলো ইউজ করে। যেমন প্রত্যেকটা কালার হচ্ছে 3টা কালার 3টা ডিফারেন্ট মডেলকে রিপ্রেজেন্ট করছে। যেমন সুইস মডেল বা মডেলার। সুইস মডেল হচ্ছে একটা ওয়েব সার্ভার, মডেলার হচ্ছে একটা সফটওয়্যার যেখানে ম্যানুয়ালি কাজ করা যায়, বাট সুইস মডেলে আমরা কাজ করলে সিমিলার কাজগুলো অটোমেটেড ওয়েতে কাজ করতে পারি। ফাইরি 2 এবং iTracer ফর থ্রেডিং অর ফোল্ড রিকগনিশন। TR হচ্ছে Roberta for ab initio method. So in case of homology modeling, যেটাকে আমরা কম্পারেটিভ মডেলিং হিসেবে চিনি, এটা হচ্ছে এমন একটা
মেথড যেখানে আমরা হচ্ছে আননোন প্রোটিনের স্ট্রাকচার প্রেডিক্ট করি বাই কম্পেয়ারিং উইথ নোন স্ট্রাকচার আর হোমোলোগাস প্রোটিনের সাথে। এখানে ডিফারেন্ট দুটো কালার দেখতে পাচ্ছি, একটা সবুজ কালার এবং একটা হচ্ছে অরেঞ্জ টাইপ বার্ন এবং এখানে আমরা হচ্ছে যে গ্রিন কালারের সাথে যদি অরেঞ্জটা কম্পেয়ার করি তাহলে আমরা ফোল্ডিংটা কম্পেয়ার করতেছি। এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাচিং দেখাচ্ছে, যে তার ফোল্ডিং ম্যাচিং বা তার সিকোয়েন্স কোথায় কোথায় কোন পর্যন্ত ম্যাচ করতেছে। সো এখানে এটা হচ্ছে যে গ্রিনটা যেটা হোমোলজি মডেল, এটা হচ্ছে আমাদের মডেল করার স্ট্রাকচার, এবং এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বা টেমপ্লেট স্ট্রাকচার যেটা হচ্ছে হোমোলোগাস প্রোটিন। ওকে, সো যার সাথে ম্যাচিংটা বেশি হবে সেটা হচ্ছে আমরা বেস্ট হিসেবে কাউন্ট করি। এজন্য হচ্ছে হোমোলজি মডেলিং ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট অ্যাকুরেট অফ কম্পিটিশনাল স্ট্রাকচার প্রেডিকশন মেথডস। Homology modeling is the most accurate computational method to create reliable structure model and is commonly used in many biological applications. Homology modeling predicts the 3D structure of a query protein through the sequence alignment of the template proteins. Generally, the process of homology modeling involves generally four steps. First, you have to identify your target protein sequence. Then you have to blast or align your target sequence with the existent sequence. Okay, and sequence যখন বেস্ট ম্যাচ করবে সেখান থেকে হচ্ছে আমরা তার মডেলিং করব, এই জন্য হচ্ছে মডেল বিল্ডিং। সো মডেল বিল্ডিং হয়ে গেলে, মডেলটা বিল্ড হয়ে গেলে সেটাকে আমরা রিফাইন করার ইস্যু আছে, সেই রিফাইন বা ভ্যালিডেশন বা ইভ্যালুয়েশন এই। সো homology modeling or comparative modeling process is an in silico approach that works with the concept that the two homologous sequence from similar protein structure. So এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া হচ্ছে তাদের মধ্যে একটা হচ্ছে the similarity score of query sequence and the target sequence should be greater than 30%, যেটাকে আমরা আইডেন্টিটি বলি বা similarity, and the protein sequence with maximum similarity score and lower e value will be selected as the template sequence. Suppose আপনার কাছে ম্যাচিং এরকম ম্যাচ করা বিভিন্ন পার্সেন্টাইলের ম্যাচ করা বেশ কিছু টেমপ্লেট হিসেবে আসছে, আপনি ফাইনালি টেমপ্লেট কাকে সিলেক্ট করবেন? যার ম্যাক্সিমাম সিমিলারিটি আছে। এখানে একটা কথা উল্লেখ করা হয় না, এখানে উল্লেখ করতে হতো যে ম্যাক্সিমাম সিমিলারিটি উইথ হায়েস্ট কাভারেজ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। মডেল করতে গেলে আমি কাভারেজটা বোঝাই দিব। কাভারেজটা হচ্ছে, ধরেন আপনার সিকোয়েন্স লেন্থ হচ্ছে 320, 1 থেকে 320, কিন্তু আপনার যেটা টেমপ্লেট সেইটা ফুল 1 থেকে 320 কাভার করতেছে না, সেটা দেখা যাচ্ছে 5 থেকে 320 বা হচ্ছে যে 1 থেকে 315 এই পর্যন্ত কাভার করতেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম যতটুকু কাভার করানো যায় সেইটা কাভারেজটার দিকে খেয়াল রাখতে হবে। সো মেইনলি আমরা হোমোলজি মডেলিংয়ের ক্ষেত্রে যেটা করি, ফার্স্টে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় হচ্ছে টার্গেট সিকোয়েন্স, যেটা অলরেডি আমাদের কাছে আছে, তাই না? আমাদের কাছে ফার্স্ট স্টেপটা ডান, আমরা ভ্যাকসিনের টার্গেট সিকোয়েন্স আমাদের কাছে আছে। এরপরে হচ্ছে তার অ্যালাইনমেন্ট বা ব্লাস্টিং অ্যান্ড দেন টেমপ্লেট সিলেকশন, দেন হচ্ছে যে লুপ মডেলিং অ্যান্ড মডেল বিল্ডিং। লুপ মডেলিং মানে হচ্ছে যে আমরা যখন সিকোয়েন্স অ্যালাইনমেন্ট হয়ে যাবে এর মাঝখানে কিছু প্রোটিনের স্ট্রাকচার সিমিলারিটি ম্যাচ করা হবে না বা স্ট্রাকচার ম্যাচ করা যায় না, দেখা যাচ্ছে কিছু গ্যাপ থাকে, কিছু লুপের ভিতরে তার মিসিং রেসিডিউ থাকে, সেগুলোকে বিল্ড করা, এটা অটোমেটেড হয়ে যায়, বা জাস্ট আমরা হচ্ছে ভেতরের কথাটাকে থিওরিটিক্যালি পড়ছি। অ্যান্ড দেন মডেল বিল্ড হয়ে গেলে মডেলটাকে ইভ্যালুয়েট করতে হবে, যে আপনি যে মডেলটা বিল্ড করলেন থিওরিটিক্যাল কিছু ইভ্যালুয়েশন করার জন্য কিছু প্যারামিটার্স আছে, আপনার মডেলে সেই প্যারামিটারগুলোকে ফুলফিল করে কিনা। যদি আপনার মডেলটা ওই প্যারামিটারগুলোকে ফুলফিল করে দেন ইট ইজ ওকে, যে আপনার মডেলটা ডান। অ্যান্ড দেন হচ্ছে আমরা সেটাকে রিফাইন করে সেই প্রোটিন স্ট্রাকচারটা নিয়ে কী করতে পারি, কাজ করতে পারি। অনেক সময় রিফাইন করা প্রোটিনের ইভ্যালুয়েশন করার পর দেখা যাচ্ছে দুইটা ইভ্যালুয়েশন করার স্ট্রাকচারটা হয়। সো একটু মডেল এদিক ওদিক হইলে রিফাইন করে নিয়ে আবার দেখলে স্ট্রাকচারগুলো ভালো দেখা যায়।
এখন আমরা হোমোলজি মডেলিং কেন করি বা কম্পিটিশনাল প্রোটিন মডেলিং কেন করি, কেন হচ্ছে আমরা ডিরেক্ট এক্সপেরিমেন্টাল স্ট্রাকচারগুলো করি না? এখন এক্সপেরিমেন্টাল স্ট্রাকচারগুলো করা কোনো প্রোটিনের ক্ষেত্রে, ইউজুয়ালি লিপিড বা প্রোটিনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট একটা টাস্ক। ফর এক্সাম্পল, আমরা যদি হচ্ছে এক্সপেরিমেন্টালি এখন আপডেটেড যেই মেথডগুলো আছে ফর লাইক এনএমআর অ্যানালাইসিস, এক্স রে ক্রিস্টালোগ্রাফিক, এই যে দুইটা মেথড আছে, এই ক্ষেত্রে এনএমআর অ্যানালাইসিসের জন্য মলিকুলগুলো খুবই ছোট হইতে হয়। এক্স রে ক্রিস্টালোগ্রাফিকের জন্য আপনাদের স্যাম্পল প্রিপারেশন করতে হয়, সেটা হাইলি ক্রিস্টালাইজ হইতে হয়। এবং এনএমআরের জন্য যেটা করতে হয়, আপনার পিউরিফিকেশন লেভেলটা খুবই ডিফিকাল্ট। আপনার স্যাম্পল প্রপারলি পিউরিফাই না হলে আপনি ভালো এনএমআর পিক পাবেন না। ভালো এনএমআর পিক না আসলে আপনার স্যাম্পলের স্ট্রাকচার ডেভেলপ হয় না। তাছাড়াও মূল বিষয়টা হচ্ছে টাইম কনজিউমিং একটা ইস্যু, যে আপনি একটা প্রোটিনের মডেল করতে 3-4 বছর লেগে যেতে পারে। সো এই জন্য হচ্ছে যে আমরা ভালো হাই রেজলিউশন 3D স্ট্রাকচার পাই না। সো এই যে টোটাল যে ড্রব্যাকগুলো, এইগুলোকে ওভারকাম করার জন্যই হচ্ছে মূলত আমরা প্রোটিন মডেলিং বা হোমোলজি মডেলিং করব। কেন করব? সো টু বিল্ড আননোন স্ট্রাকচার অফ দ্য টার্গেট। কোনো একটা আননোন প্রোটিন স্ট্রাকচারের যদি স্ট্রাকচার ডেভেলপ করতে চাই, তাহলে আমরা হোমোলজি মডেলিং বা প্রোটিন মডেলিং করব। হাইয়েস্ট অ্যাকুরেসি পাইতে হলে আমরা হচ্ছে হোমোলজি মডেলিং করলে আমরা হচ্ছে হাইয়েস্ট অ্যাকুরেসি পাবো। আর এখন হচ্ছে যে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ প্রোটিন স্ট্রাকচার উইথ মিসিং রেসিডিউ। সাপোজ আপনি এমন কোনো একটা প্রোটিন খুঁজে বেড়াচ্ছেন আরসিএসবি ডাটা ব্যাঙ্কে বা আদার্স পিডিবি সাম লাইক বা এই ধরনের কিছু ডাটাবেজ আছে যেগুলোতে প্রোটিনের স্ট্রাকচার পাওয়া যায়। সেখান থেকে যদি আপনি প্রোটিন খুঁজেই না পান যে ওই জিনের প্রোটিনগুলোর সবগুলোতেই যদি হচ্ছে মিসিং রেসিডিউ থাকে, তাহলে আপনি সেই প্রোটিনটাকে হোমোলজি মডেলিং করলে ফার্দার প্রোটিনের মিসিং রেসিডিউগুলা বা এই ধরনের এইগুলা ডেভেলপ হয়ে যায়। সো আমাদের এই ক্ষেত্রে বেশ কিছু টুলস প্রয়োজন হবে, যেমন এনসিবিআই ব্লাস্টটা আমাদের দরকার নাই, কারণ আমরা হচ্ছে ম্যানুয়ালি করব না। এই জন্য হচ্ছে ফার্স্ট দুইটা এনসিবিআই ব্লাস্ট এবং ইজি মডেলার সার্ভার, কজ এই দুইটা হচ্ছে অফলাইন এবং খুবই ম্যানুয়াল কাজ হওয়ার জন্য একটু ডিফিকাল্ট, বুঝতে পারাটাও একটু ডিফিকাল্ট, একটু স্ক্রিপ্ট বেস কিছু কাজ আছে। সো আমরা যেখান থেকে কাজ শুরু করব সেটা হচ্ছে যে এনসিবিআই হইতে পারে বা ইউনিপোর্ট হতে পারে, অর প্রোটিন ডাটা ব্যাঙ্ক হতে পারে, যেখান থেকে আমরা সিকোয়েন্সটা কালেক্ট করব। অ্যান্ড দেন আমরা সরাসরি সুইস মডেলারে যেতে পারি, এটা একটা সার্ভার, অর আইট্রেজারে যেতে পারি। সব থেকে ইম্পর্ট্যান্ট আর হচ্ছে যে দুইটা পপুলার হচ্ছে আইট্রেজার এবং সুইস মডেলার। এখন সুইস মডেলার এবং আইট্রেজারের ব্যবহার দুই রকম। আমি দুইটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই জন্য ক্লাসটা হয়তো বা একটু টাইম কনজিউমিং হইতে পারে, কারণ দুইটা কাজ আলাদা। দেখা যাচ্ছে আমরা যদি ভ্যাকসিনটা সুইস মডেলারে করি তাহলে পাওয়া যাবে না। কারণ কি বলেন তো? সুইস মডেলারে হোমোলজি মডেলিং করা যাবে না। হোমোলজি মডেলিং কেন করা যাবে না? হোমোলজি মডেলিং করা যাবে না এই জন্য যে তার যে সিমিলারিটির ম্যাচিংটা, সেই ম্যাচিংটা সিমিলার হয় না বা কাভারেজ ফুল করা যায় না সুইস মডেলারে। কারণ আমাদের তো সিকোয়েন্স যেটা ভ্যাকসিন, এটা তো আননোন সিকোয়েন্স, তাই না? এটা তো নোন সিকোয়েন্স না। সো টোটালটা ম্যাচিংয়ের বা এইটা হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এরপরে হচ্ছে আমরা দেখব আইট্রেজারে দিলে আইট্রেজারের হচ্ছে যে অ্যালগোরিদমটা আলাদা, এবং আইট্রেজারে একটু টাইম লাগে, 4 থেকে 5 কাজ যদি বছরের মধ্যেই তারা হচ্ছে যে দিয়ে দেয় রেজাল্টগুলো। আই হোপ সো সবার এডুকেশনাল বা ইনস্টিটিউশনাল মেইল ছাড়া আজকাল রিসার্চ করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। বিভিন্ন অনলাইন ডাটাবেজ বা সার্ভারে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হলে তারা ইনস্টিটিউশনাল ইমেল ছাড়া অ্যাকাউন্ট করতে দেয় না। এইটা হচ্ছে সুইস মডেলারের হোম পেজ। সুইস মডেলারের অ্যাকচুয়ালি মেন হোম পেজ না, এটা হচ্ছে একদম মডেলারের হোম পেজ। মডেলারের ভিতরে ঢুকলে আমরা এরকম একটা বক্স দেখতে পাই, যেখানে আমাদের সিকোয়েন্সটাকে পেস্ট করতে হয়, দেন একটা প্রজেক্ট টাইটেল দিতে হয়, ইমেইলটা চাইলে কেউ দিতে পারেন। এরপর দুইটা অপশন আছে, একটা হচ্ছে বিল্ড মডেল, এটা হচ্ছে অটোমেটেড, আর একটা হচ্ছে এই সার্চ ফর টেমপ্লেট। এটাকে আমরা সেমি অটোমেটেড বলতেছি। সেমি অটোমেটেড বলার কারণ হচ্ছে যে মডেলটার জন্য এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যে টেমপ্লেট, এই টেমপ্লেট
চুজিংয়ের বিষয়টা আমার হাতে থাকবে না। আমি আমার মতো করে বেস্ট টেমপ্লেটটা চুজ করতে পারবো না, ওর কাছে অ্যালগোরিদমের কাছে যেটা মডেলটা বেস্ট মনে হবে সেটাই নিয়ে নেবে। ওকে, আমরা ফাইনালি যখন মডেলটা ডেভেলপ করে ফেললাম, আমরা যখন প্রোটিনের মডেলিংটা করে ফেললাম, তখন কি করে আমরা সেটা ভ্যালিডেশন এবং ইভ্যালুয়েশন করব একটু দেখি। কিছু টুলস আছে, তার মধ্যে হচ্ছে প্রোচেক, পোর্টস্যাভ, র্যাপ্টরেক্স, স্যাভেজ, এগুলো অন্যতম। র্যাপ্টরেক্স এবং পোর্টস্যাভ, প্রোচেকে মাঝে মাঝে ঝামেলা করে, যেহেতু এগুলো আসলে ওয়েব সার্ভার কখনো ওয়েবসাইটগুলো ডাউন থাকে, কখনো কখনো বিজি থাকে, সো একটু প্রবলেম করতেই পারে। যেমন স্যাভেজও অনেক সময় প্রবলেম করতে পারে, এই জন্য হচ্ছে একটু ওয়েট করবেন, সকালে না হলে বিকেলে বা রাতে একবার ট্রাই করবেন, বা লেট নাইট ট্রাই করতে পারেন, বা আর্লি মর্নিংও ট্রাই করতে পারেন যাদের লেট নাইট জাগার অভ্যাস নাই। সো ফার্স্টে একটা টার্ম আসে, সেটা হচ্ছে ইরাট। এটা হচ্ছে একটা অ্যানালাইসিস। ইরাট, আমরা ডান পাশে একটা গ্রাফ দেখতে পাচ্ছি যেখানে রেসিডিউ ভার্সেস ইরোর ভ্যালু একটা প্লট করা আছে। দ্য ইরাট হ্যাজ এ ডাটাবেস অফ হাইলি রিফাইন্ড প্রোটিন স্ট্রাকচার and it plots a value of the position of 9 residue sliding window versus error function, and this plot is based on non-bonded interaction statistics between the different atom type that are calculated by its refined structure database. If the input structure has good resolution, যদি তার রেজুলেশনটা ভালো হয়, then it should have a quality score of greater than 95%. 95%-এর বেশি আমরা কোয়ালিটি স্কোর পেতে পারি, and more than 90% score is observed for the protein structure with a resolution 2 to 3 angstrom. যদি প্রোটিনের রেজুলেশনটা 2 থেকে 3 অ্যাংস্ট্রমের ভিতরে থাকে, তাহলে আমরা দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা 90% স্কোর পাই, এবং এই স্কোরটা মোর দেন 90% হইতে হয়। মোর দেন 90% স্কোর হলে এটা পাস হয়। অ্যান্ড আমরা যদি দেখি এই গ্রাফে 3 ধরনের কালার আছে, হোয়াইট, ইয়েলো অ্যান্ড রেড। সো রেড অ্যান্ড ইয়েলো এগুলো হচ্ছে এক একটা রেসিডিউ পয়েন্ট, প্রোটিনের রেসিডিউ পয়েন্ট। সো এই রেসিডিউগুলো প্রবলেমেটিক পার্ট। ওকে, এটার স্কোর 91 পয়েন্ট, এই যে ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর 91.24। সো এটা গ্রেটার দেন 90%, এই জন্য ওকে। আর যেগুলো নর্মাল, এগুলো হচ্ছে হোয়াইট, এগুলো নর্মাল রেসিডিউ, এখানে কোনো সমস্যা নেই। এরপরে অ্যানালাইসিসটা হচ্ছে ভেরিফাই 3D অ্যানালাইসিসটা হচ্ছে একটা অ্যানালাইসিস যে আপনার যেই 3D স্ট্রাকচারটা সেটা তার যেই অ্যামাইনো অ্যাসিড রেসিডিউগুলো কতটুকু কনভার্ট হয়েছে। সো এখানে একটি স্কোর আসে পার্সেন্টেজে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 93.26%। এইভাবেই স্কোরটা আসে, স্কোরটা একদম এখানে যা লেখা আছে এইটুকুই আসবে, যে 93.26% অফ দ্য রেসিডিউ হ্যাভ অ্যাভারেজ 3D or 3D থেকে 1D স্কোর ইজ গ্রেটার দেন ইকুয়াল 0.1, এবং এখানে এটা পাস অর ফেইল আকারে লেখা থাকে। সো এটা পাস এবং ফেল হইতে স্কোরটা কত হইতে হয় বলছে, অ্যাটলিস্ট 80% অফ অ্যামাইনো অ্যাসিড হ্যাভ স্কোর গ্রেটার দেন ইকুয়াল টু 0.1। এইটা অ্যাটলিস্ট 80% হইতে হবে পাস করতে হলে। আচ্ছা, ফাইনালি আরসি প্লট মিনস রামাচন্দ্রন প্লট বা রামাচন্দ্রন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে 3টা রিজন আছে। প্রথমে যখন এটা এস্টাবলিশ করা হয় তখন 3টা প্লট জিএন রামাচন্দ্রন এবং তার কো-অথর্স 3টা প্লট সাজেস্ট করে ফাই ভার্সেস সাইয়ের এগেনস্টে। ফাই এবং সাই হচ্ছে প্রোটিনের যেই অ্যামাইনো অ্যাসিড রেসিডিউগুলো আছে তাদের হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। ওকে, আমরা এখানে 3টা রিজন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড, ইয়েলো এবং হোয়াইট। White region is typically disallowed region for all amino acid except glycine. এখন আমাদের যেই প্রোটিন আছে, এই প্রোটিনের গঠনে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে?
20টা না? জি, আর কেউ? ভাইয়া যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিছেন ওটার অ্যামাইনো অ্যাসিডের কথা বলতেছেন? না না, বলছে যে প্রোটিন গঠনে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড ও কতগুলো থাকে? আহ 21টা, 21 অথবা 20 এরকম। 20টা, এবং 20টার ভিতরে একটা হচ্ছে গ্লাইসিন। বলা হচ্ছে এই সাদা রিজনটা হচ্ছে গ্লাইসিন ব্যতীত সবার জন্য ডিসঅ্যালাউড রিজন, এবং রেড রিজন হচ্ছে অ্যালাউড রিজন, এবং এটা হচ্ছে মোস্ট ফেভার্ড রিজন। এইটার ভিতরে মোস্ট ফেভার্ড রিজন, এবং এইটার ভিতরে যারা থাকবে তাদের স্ট্রাকচারটা বিটা শিট লাইক স্ট্রাকচার। ওকে, এরপরে ইয়েলো রিজন হচ্ছে আউটার লিমিট। এইটাকে আর একটু ডেভেলপ করা হয়েছে এই স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারটা এখন হচ্ছে এইরকম, এই প্লটটা হয় হচ্ছে এখন এইরকম। এখানে যেখানে আমরা হচ্ছে 4টা রিজন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড ইয়েলো আছে, একটা হোয়াইটটা আছে, মাঝখানে গ্রে কালারটা আসছে। সো রেড রিজনটা হচ্ছে মোস্ট ফেভার্ড রিজন, অ্যাডিশনাল অ্যালাউড রিজন, এটা জেনারেসলি অ্যালাউড রিজন, এটা হচ্ছে ডিসঅ্যালাউড রিজন। ওকে, মোস্ট ফেভার্ড রিজন, অ্যাডিশনাল অ্যালাউড রিজন, এটা হচ্ছে জেনারেসলি অ্যালাউড রিজন, এটা হচ্ছে ডিসঅ্যালাউড রিজন। এখন আমরা একটা প্রোটিনের আমাদের যে মডেলটা আছে সেই মডেলের প্লট স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি। এখানে এখানে রেসিডিউগুলোর দুইটা শেপ দেখা যাচ্ছে, তাই না? দুইটা শেপের যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সেটা হচ্ছে গ্লাইসিন, এবং বাকি 19টা হচ্ছে সেম শেপের। কারণ আমরা তো আমাদের এইখানে শুধুমাত্র বলা হয়েছে যে গ্লাইসিন ব্যতীত অন্য কেউ এই রিজনে থাকতে পারবে না, এই জন্য হচ্ছে দুইটা শেপ করা হয়েছে গ্লাইসিনকে বোঝানোর জন্য এক ধরনের। সো ট্রায়াঙ্গুলার যেগুলো এগুলো হচ্ছে গ্লাইসিন। এখন আমরা স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি যে রেসিডিউস ইন দ্য মোস্ট ফেভার্ড রিজন, মানে রেড রিজনে আছে হচ্ছে 91টি, যার পার্সেন্টেজ আছে 92.9%। অ্যাডিশনাল ডিসঅ্যালাউড রিজনে আছে হচ্ছে 7.1%, এবং ডিসঅ্যালাউড রিজন অর জেনারেসলি অ্যালাউড রিজনে কোনো রেসিডিউ নাই। সো টোটাল মিলে হচ্ছে আমাদের 100%। এখন এই রেসিডিউটা, এই যে রেজাল্টটা আসলে কত হলে এই স্কোরটা ভালো হয় বা কত হলে আমরা সেটাকে ভালো মডেল বলতে পারি, বলা হচ্ছে বেসড অন অ্যান অ্যানালাইসিস অফ 118 স্ট্রাকচার of resolution of at least 2 angstrom and R factor not greater than 20%, a good quality model would be expected to have over 90% in the most favored regions. বলা হচ্ছে 118টা স্ট্রাকচারের উপর স্টাডি করে দেখা গেছে যেগুলো স্ট্রাকচারের অ্যাংস্ট্রম হচ্ছে যে রেজুলেশন ছিল 2 অ্যাংস্ট্রম, মিনিমাম 2 অ্যাংস্ট্রম বা 2 অ্যাংস্ট্রম, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মডেলের গুড কোয়ালিটির ক্ষেত্রে স্কোরটা 90% হতে হবে। মোস্ট ফেভার্ড রিজনে স্কোরটা 90% হতে হবে। এটা যেখানে আমাদের মোস্ট ফেভার্ড রিজনের স্কোর আছে কত, 92%। তাহলে কি আমাদের এই মডেলটাকে ভালো মডেল বলা যাবে না বলা যাবে না? বলা যাবে। ওকে, তাহলে আমাদের আরসি প্লটও বলতেছে যে ওকে, দেন আমাদের ভেরিফাই থিওরিও বলতেছে ওকে, দেন আমাদের ইরেটও বলছে ওকে, রাইট? এখন এই তিনটার ভেতরে কিন্তু যদি কোনো একটা গড়বড় হয়, দেখা যাচ্ছে যে আরসি প্লট ওকে, মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আরসি প্লট। ওকে, আরসি প্লটের এই স্কোরটাই যে মোস্ট ফেভারিটের জন্য আপনার রেসিডিউ কতগুলো আছে, ভেরিফাই 3D ইরাটের থেকে ওইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সো ইরাট এবং ভেরিফাই 3Dর স্কোর যদি একটু এদিক ওদিক হয়, যেমন এটা যদি 90%-এর কম, লাইক 80 to 90-এর মাঝামাঝি থাকে, আবার এইটার যদি 70 to 80-এর মাঝামাঝি থাকে, বাট আপনার যদি প্রপার স্কোর আসে, গ্রেটার দেন 90% স্কোর আসে আরসি প্লটে, তাহলে আপনি ওই মডেলটাকে রাখতে পারেন, কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, রিফাইন করলে দেখা যাচ্ছে এই 92%টা 95% হয়ে যেতে পারে। আরেকটা আছে হচ্ছে জেড স্কোর দিয়ে একটা যেমন আমরা যে গ্রাফ, এই জেড স্কোর ইন্ডিকেটস ওভারঅল মডেল কোয়ালিটি অ্যান্ড মেজার দ্য ডেভিয়েশন অফ দ্য টোটাল এনার্জি অফ দ্য প্রোটিন স্ট্রাকচার। আমরা হচ্ছে ওভারঅল মডেল কোয়ালিটি, যেমন ইটস ভ্যালু ইজ ডিসপ্লেড ইন এ প্লট দ্যাট কন্টেইন জেড স্কোর অফ অল এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড প্রোটিন চেইনস ইন কারেন্ট পিডিবি। ওকে, ফিগার, এখানে আমরা ফিগার দেখতে পাচ্ছি, এটা বি। এখানে যে ক্লাস্টারগুলো আছে এগুলো হচ্ছে বলতেছে যে
experimentally determined protein structure. এক মিনিট। Okay. And it can be used to check whether the Z score of the input structure is within the range of score typically found from native proteins. Native প্রোটিনসটা কেমন আচরণ করতেছে এখানে আমরা দুইটা রেঞ্জ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স-রে এবং একটা হচ্ছে এনএমআর এর মতো, এবং এই যে ব্ল্যাক ডট এটা হচ্ছে আমাদের মডেল। এখন জেড স্কোরটা এখানে স্কোর দেওয়া আছে, জেড স্কোরটা কত হওয়া উচিত? জেড স্কোর ডিপেন্ড অন দ্য লেংথ অফ দ্য প্রোটিন অ্যান্ড দ্য নেগেটিভ জেড স্কোর আর ভেরি গুড ফর আ রিলায়েবল মডেল। একটা মডেল রিলায়েবল হইতে হলে তার স্কোরটা নেগেটিভ হইতে হয়, যেখানে আমাদের 9.8 আছে। এখন নেগেটিভ কত পর্যন্ত অ্যাকসেপ্টেবল? নেগেটিভ রেঞ্জ হচ্ছে -10 টু +10, মানে নেগেটিভ টু +10, ওকে, +-10, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, আমরা ইভ্যালুয়েশন এই 4-5টা প্যারামিটার দিয়েই হচ্ছে আমরা ইভ্যালুয়েশন করতে পারবো। অ্যান্ড নাও এখন আমরা হচ্ছে যে আমাদের যে প্রোটিন সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স নিয়ে আমরা হচ্ছে যে কাজে নেমে পড়বো, মডেলিং করব। ওকে, ফার্স্ট আমরা 2D-তে যাব, পিএসআই প্রেডে। ওকে, PSI PRED, Protein Structure Prediction Server. এই যে বললাম না যে আপনাদের এই একটা ঝামেলা করতে হয় অনেক সময়। আচ্ছা আচ্ছা, ডাটা ইনপুট, সিকোয়েন্স ডাটা, আর চাইলে হচ্ছে আমরা এখান থেকে পিডিবি স্ট্রাকচার ডাটা দিতে পারি, যেহেতু আমাদের সিকোয়েন্স ডাটা। নিচে প্রোটিন সিকোয়েন্স, এই প্রোটিন সিকোয়েন্সটা আমরা এখান থেকে, যেমন আমাদের প্রোটিন সিকোয়েন্স ছিল এটা কাউন্ট করি, কপি, ওকে, একটা জব নেম দেই, আমরা একটা ইমেল দিই, দিয়ে সাবমিট করে দিই।
আচ্ছা এইটা একটু হোক। একটু অফ টপিকে কথা বলি, হ্যাঁ, এটা হতে থাকুক, টপিকসে ফিরি। পিএসআই প্রেডের পিএসআই প্রেডের এইখানে আসলে এটা হচ্ছে সিকোয়েন্স প্লট। সিকোয়েন্স প্লটটা এই অবস্থা করে রাখছে। আর এটা হচ্ছে এই যে পিএসআই প্রেডের কার্টুন ফরমেশন। সো এখানে আমাদের সিকোয়েন্সটা ছিল না, আমাদের 1 থেকে 201 পর্যন্ত বা 201 পর্যন্ত যে সিকোয়েন্সটা আছে 14টা, এই সিকোয়েন্সের কালার দিয়ে বোঝাচ্ছে যে এই কোন রেসিডিউটা কী ধরনের স্ট্রাকচার ফর্ম করতে পারে। যেমন এখানে স্ট্র্যান্ড আছে, হেলিক্স আছে, কয়েল ফর্ম আছে, এরকম। সো আমাদের এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামগুলাই হচ্ছে হেলিক্স, এবং এখানে আমরা যদি কার্টুনও দেখি, কার্টুন শেপেও দেখলে দেখতে পাচ্ছি যে কয়েল, দেন হেলিক্স, এরপরে হচ্ছে স্ট্র্যান্ড, এবং আমাদের ফরমেশনটা 3টার ভিতরে আছে। একটা হচ্ছে কয়েল ফরমেশন, একটা হচ্ছে হেলিক্স, আলফা হেলিক্স, আর আরেকটা হচ্ছে স্ট্যান্ড। এগুলো অনেক সময় প্রয়োজন হয় বা অনেকে ইনক্লুড করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই দুটো অ্যানালাইসিস দেখাই দিলাম। অ্যান্ড নাও আমরা হচ্ছে এটা হচ্ছে 2D স্ট্রাকচার, হ্যাঁ, এটা হচ্ছে 2D স্ট্রাকচার। এখান থেকে এই যে সেভ পিএনজি বা সেভ এসভিজি করলে, পিএনজি সেভ করতে পারবেন। সিমিলারলি এইটা আবার এগুলোকে যদি আমরা কোলাপস করে দিই, দুইটাই কোলাপস হয়ে যাবে। ওকে, এখন আমি ফার্স্ট সুইস মডেলারে যাব। সুইস মডেলে কোনো অ্যাকাউন্ট করতে হয় না, মানে এটা ইচ্ছা, না করলেও কাজ করা যায়। স্টার্ট মডেলিংয়ে ক্লিক করব। স্টার্ট মডেলিংয়ে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে সিকোয়েন্স পেস্টিংয়ের অপশন পাবো। সিকোয়েন্সটা আমি এখানে পেস্ট করে দিব। যেহেতু এটা আমাদের খুব বড় সিকোয়েন্স না, আমি একটা টাইটেল দেই 25। আমার মেল দেওয়ার দরকার নাই। ফার্স্ট আমরা বলেছিলাম যে আমরা টেমপ্লেট সার্চ করব, যেহেতু আমরা হোমোলজি মডেলিং বা এর জন্য যে এক্সপেরিমেন্টাল, যেটা আমি এখন যদি সার্চ টেমপ্লেট করি, এখন যেটা হবে এখানে এটা ব্লাস্ট যেই অ্যালগোরিদমটা আছে, সে ব্লাস্ট অ্যালগোরিদমটা এখানে কাজ শুরু করবে। সে এই সিকোয়েন্সের সিমিলার সিকোয়েন্স খোঁজার চেষ্টা করবে বিভিন্ন ডাটাবেস থেকে। সো এই কাজটা হতে হতে আমরা আরেকটা ডিফারেন্ট ডাটাবেস সাথে পরিচয় হই, যেটাকে আইট্রেজার বলা হয়। আইট্রেজার দ্য ইয়াংজ্যাং ল্যাব, এখানে এই লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে আইটিএসআরের যে অনলাইন সার্ভিস, তাতে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, আমরা আইটিএসআরে ক্লিক করব। একটু স্লো কাজ করবে, হ্যাঁ, এখানে প্রবাবলি, আচ্ছা এইখানে এখনো সিকোয়েন্স কাজ করে নাই।
লগ ইন পেজটা আসছে না, লগ ইন পেজটা আসলেই আচ্ছা। আরেকটা বিষয় যেটা, যাদের হচ্ছে অ্যাকাউন্ট নাই, আই ট্রেসারের প্রথমে যে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে, সেম পেজটাই আসছে না আসলে, একটু স্লো কাজ করছে। লগ ইন পেজটা আসতে হবে। আচ্ছা, এখানে টেমপ্লেটটা আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট টেমপ্লেট আসছে 50টা। 50টা টেমপ্লেট আসছে, 50টা টেমপ্লেট। এখানে আমরা কলাম দেখতে পাচ্ছি, এটা কাভারেজ কলাম, এটা কিউএস কিউই আইডেন্টিটি, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আইডেন্টিটি 85%, ইটস ওকে। এটা আলফা ফোল্ডের সাথে ম্যাচ করে। আলফা ফোল্ড একটা প্রেডিক্টেড স্ট্রাকচার। আমাদের হোমোলজি মডেলিংয়ের ক্ষেত্রে শর্ত কী ছিল? কেউ বলতে পারবেন হোমোলজি মডেলিংয়ের সবচেয়ে বড় শর্ত ছিল কি? এক্সপেরিমেন্টালি স্ট্রাকচার অ্যাভেলেবল হইতে হবে, তাই নয় কি? জি ভাইয়া। ওকে, সো আলফা ফোল্ড হচ্ছে একটা প্রেডিক্টেড, আমরা এইটা আপাতত নেব না। ইলেকট্রোম্যাগনেটিকও একটা হচ্ছে সো আমরা ট্রাই করব মেথডগুলো যেন এক্সরে ক্রিস্টালোগ্রাফিক হয়। বাট আমরা দেখতে পাচ্ছি যে এক্সরে ক্রিস্টালোগ্রাফিক নিতে গেলে আমাদের আইডেন্টিটিটা ম্যাচ করতেছে না। এখন আইডেন্টিটি যদি আমরা শর্টিং করি, আইডেন্টিটি শর্টিং করতে গেলে এইদিকে আবার কাভারেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 105 পর্যন্ত কভার করতেছে, যেটা হচ্ছে 0.49, মানে 50%, লাইক 50% সিকোয়েন্স কাভার করছে। 50%, 1 থেকে 105, কিন্তু আমাদের আছে কত? 214 সম্ভবত, 1 থেকে 214, মানে 50% সিকোয়েন্স সে কাভার করছে না। এইটা একটা মডেল এবং এইটা একটা মডেল। এইটাতে আসলে কাভারেজ দেখা যাচ্ছে 34 থেকে 83, আরও কম 0.22। সো খুবই দুরূহ অবস্থা। আমরা কাভারেজের ক্ষেত্রেও যদি দেখি, কাভারেজের দিক থেকে এইটাই বেস্ট আমাদের হাতে। আর আমরা এইটা নিতে পারবো অথবা এইটা নিতে পারবো। এইটার ক্ষেত্রেও কাভারেজটা হচ্ছে 49, 1 থেকে 105। আমাদের এইটাই নিই, এটা নিয়ে আমরা এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার যেটা, এটা নিতে পারবো। বিল্ড মডেল করব। বিল্ড মডেলে ক্লিক করলে তাহলে আমাদের যেটা টেমপ্লেটের নাম্বারটা সবার মনে রাখতে হবে। টেমপ্লেট কোন পিডিবি আইডিটা হচ্ছে টেমপ্লেট, এটা অনেক সময় অনেক প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই যে সবুজ যেটা, এখান থেকে সবুজ যেটা, এটা হচ্ছে আমাদের ভ্যাকসিনের সিকোয়েন্স। এখন আমাদের যে মডেল, তাহলে সেটা দেখতে দেখা যাচ্ছে 50% কভার করছে, বাকি 50% কভার করেনি। সো আমাদের কাছে এর থেকে বেশি ভালো অপশন নাই। আবার আইডেন্টিটি হচ্ছে যে তার আইডেন্টিটি স্কোর কত? 62.86, এটা 100-এর কাছে ক্লোজ যত হয়। অ্যান্ড দেন আমরা এখান থেকে ডাউনলোড ফাইলে এই পিডিবি ফরম্যাটটা ডাউনলোড করব। ওকে, লগ ইন পেজটা কেন দিচ্ছে না? হোম পেজে যাই একটু। প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন,
আচ্ছা, আমাদের যে মডেলটা আমরা নিলাম, একটু মডেলটা সম্পর্কে দেখি। আমরা একটু ডিসকভারি স্টুডিওতে আর হচ্ছে যে পাইমলে ওপেন করবো এটাকে। দেন ডিসপ্লেতে যাব, সিকোয়েন্স 1 থেকে 105টা সিকোয়েন্স আসছে 100 214টা জায়গায়। তো এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবো না, কারণ যেহেতু এটা মাত্র 50% সিকোয়েন্সই কভার করছে, ম্যাক্সিমামই কভার করে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে ইউজ করতে পারবো না। ওকে, তারপরেও আমি জাস্ট হচ্ছে আমাদের সব থেকে ভ্যাকসিনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আই ট্রেসারটা আমি ওয়েট করতেছি। সবই কাজ করতেছে এটা। আচ্ছা, আমরা এর ফাঁকে ফাঁকে একটু মডেলিংটা দেখে নিই। হ্যাঁ, মডেল ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা যেহেতু মডেল করে ফেললাম, এই মডেল ইভ্যালুয়েশনের জন্য আমরা স্যাভেজ এইটা ক্লিক করব, স্ট্রাকচার ভ্যালিডেশন সার্ভার। এটার ভিতরেই কিন্তু আমরা প্রজেক্ট পেয়ে যাব। হ্যাঁ, আমরা চুজ ফাইল, এখান থেকে চুজ ফাইল করব। চুজ ফাইলে সম্ভবত X25, দেন মডেল এটা, রান প্রোগ্রাম। দেন এটা সবগুলো স্টার্ট করে দেব। ভেরিফাই 3D প্রজেক্ট, চাইলে কেউ ওভার চেকও করে দিতে পারেন, দরকার নাই। ওকে, এইটা ইরাটের ক্ষেত্রে যেটা আসছে, ভেরিফাই 3D তো ভালো আসার কথা না, কারণ আমাদের যে সিকোয়েন্স সেটা মাত্র 50%ই কভার করছে। এটা কিন্তু মোটামুটি ভালোই আসছে, 84-90 কাছাকাছি, খুব ক্লোজ। এরপরে হচ্ছে আমরা আমাদের প্রোচেকের রেজাল্ট আসবে, প্রোচেকের রেজাল্ট আসলে দেখতে পাবো। প্রোচেকের রেজাল্ট একটু আসতে, এই প্রোচেকের রেজাল্ট থেকেই মূলত হচ্ছে আমরা রামাচন্দ্রন প্লটটা দেখতে পাই। আচ্ছা, আমরা অন্য কোনো একটা ব্রাউজার ইউজ করে দেখি। এই পেজটার উপর অনেক চাপ। আচ্ছা, আমরা ওই দিকের স্টেপগুলো কমপ্লিট করে আসি। সো মডেল ইভ্যালুয়েশনের প্রজেক্টটা এখনও আসে নাই, আমরা একই সাথে আমরা রিফাইন করব। ওকে, রিফাইন গ্যালাক্সি লিখে সার্চ করলে এই যে গ্যালাক্সি রিফাইন, গ্যালাক্সি ওয়েব এটা আসবে। এখানেও আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে পারি, বা অ্যাকাউন্ট না করলেও হবে। আমি জব নেম দিব ভ্যাকসিন M25। ইমেল অ্যাড্রেসটা বাধ্যতামূলক দিতেই হবে এখানে, অপশনাল থাকলেও, কজ রেজাল্ট আসতে দেরি হয়, এখানে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে রেজাল্টটা হতে। চুজ ফাইল করব, আমি এখন যেটাকে করতে চাই, মডেল করতে চাই, সেটাকে চুজ করব, এবং সেটা খেয়াল করব যেন তার সিকোয়েন্স লেংথ যেন 1000-এর বেশি না হয়। অ্যান্ড দেন এটা হচ্ছে আমরা সাবমিট করব।
সাবমিট করলে আমার কাছে জব আইডি আছে, লিঙ্ক আছে। এই লিঙ্কটা আমি হচ্ছে ওপেনও করে রাখতে পারি। পরবর্তীতে আমি এই লিঙ্কে আসলে দেখতে পাবো হচ্ছে যে কাজটা কত দূর। এবং এই পেজটা হচ্ছে বলছে যে দিস পেজ ইজ আপডেটেড এভরি 30 সেকেন্ড। এটা রিফ্রেশ নেয় তার 30 সেকেন্ড পর পর। এই যে এই ফার্স্ট এই ঘরটা হচ্ছে ব্লক হবে, তারপর এটা ব্লক হবে, তারপর এটা, দেন আমাদের মডেলটা রিফাইন কমপ্লিট হবে। এবং মডেল রিফাইন কমপ্লিট হয়ে গেলে আমাদের কাছে একটা ইমেইল চলে আসবে। সেই ইমেইল থেকে আমরা হচ্ছে যে এই পেজে আবার রেজাল্ট অ্যাক্সেস করতে পারবো। আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখতে পারি। রিপোর্টটা দেখি, রিপোর্টটা কেমন আসে। সো যখন ইমেইল আসবে, আমি ইমেইলটা একটু ইমেইল দেখাই ইমেইলটা কিভাবে আসবে। রিপোর্ট এটা, এই যে এটা রিপোর্ট, এই রিপোর্টটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার কাছে এখানে আসছে গ্যালাক্সি সাবমিশন ইনফরমেশন। ওকে, আর এখানে আপনার কাছে এই রেজাল্টগুলো হচ্ছে 1 মাসের বেশি কিন্তু এখানে স্টোর থাকে না। 1 মাস পর যেমন এখানে জব ফিনিশ, এটা এখন আমি অ্যাক্সেস পাবো না, কারণ এটা আসছিল আমার কাছে মার্চের 8 তারিখে আর আজকে হচ্ছে 12 তারিখ। সো এরপরে ক্লিক করি, এরকম লিঙ্ক থাকে, এই যে লিঙ্ক বা এই লিঙ্কে ক্লিক করলে, সো এটা নট ফাউন্ড, কারণ আমি 1 মাসের বেশি, 1 মাস পরে এখানে লিঙ্কে ক্লিক করলে হবে না। 1 মাসের মধ্যেই লিঙ্কে আমি অ্যাক্সেস থাকবো। 1 মাস পরে তারা ডাটা কী করে দেয়, ডিলিট করে দেয়। সো এই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি এরকম পেজ পাবেন। এইটা হচ্ছে আপনার রিফাইন করা মডেল হবে। অ্যান্ড এই যে মডেল ডাউনলোড করতে পারেন, ওরা 5টা মডেল করে দিয়েছে। ইনিশিয়াল, এটা হচ্ছে আপনার ইনিশিয়ালের স্কোর, যেমন RMSG বা আদার্স। আমাদের যেমন এটা হচ্ছে রামাচন্দন, এটা ছিল হচ্ছে 95.8, সেটা ইমপ্রুভ হয়ে 99 হয়েছে। কয়েকটা মডেল দিয়েছে, যেখানে একটা হচ্ছে 99, 97, 99.0 আরও একটা আছে, অ্যান্ড দেন 97। বাট এইটাও 99, এইটাও 99। আমরা হচ্ছে যে যেটার ক্ষেত্রে যেটার RMSG ভ্যালুটা কম হবে আমরা সেইটা নিব, ঠিক আছে। তাহলে মডেল 4 ইজ সিলেক্টেড, দেন আমরা হচ্ছে ডাউনলোড মডেল 4-এ ক্লিক করলে এই মডেল 4টা দেখতে পাবো। আমরা যদি এখন পরবর্তীতে এই মডেল 4টাকেই আবার হচ্ছে রিফাইন করা স্ট্রাকচারটাকেই আবার যদি নিয়ে আসতে চাই, এইখানে জাস্ট ডাউনলোড মডেল 4, রান প্রোগ্রাম, আমরা স্টার্ট করি রিফাইন। আর এটা প্রজেক্টে অনেকটাই সময় লাগে, বেশ সময় লাগে, 15-20 মিনিটের মতো এটা ওপেন হইতে সময় নেয়। তাহলে এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে স্কোর, কিন্তু মানে এটা তো এক্সাম্পল হিসেবে ওরা ওখানে রাখছে। প্রজেক্টটাও এখন যেহেতু এটা স্টার্ট করতে পারছি না, কারণ এটা স্টার্ট করলে অনেক সময় নেবে। সো আমরা যখন প্রজেক্ট এখানে দেখব, প্রজেক্টের রেজাল্টগুলো আসবে, তখন দেখব যে এইটার এবং যেটা রিফাইন করা হয়েছে, রিফাইন করা মডেলের ক্ষেত্রে সেটা অনেক বেশি। কারণ আমরা এখান থেকে আমাদের রেজাল্টই বলতেছে যে ইনিশিয়ালি ছিল আমার যেটা মডেল, সেটা ছিল হচ্ছে 95, সেটা আপ হয়ে হয়েছে হচ্ছে 99%। ওকে, আচ্ছা আমরা একটু হচ্ছে এইখানে আসছি, দেখি সেম অবস্থা সবগুলাই তো। ওকে, আমাদের এইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এইটাতে অ্যাক্সেস করতে পারছি না আজকে। এইটার প্রিভিয়াস ক্লাসের ভিডিও দিয়ে দিব, আজকে অ্যাক্সেস করতে না পারলে সমস্যা নেই। আজকে ভিডিওর পাশাপাশি আমি প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দিয়ে দিব, যেহেতু এখানে অ্যাক্সেস করা যাচ্ছে না। কেউ একটু ট্রাই করে দেখেন যে কারো যাচ্ছে কি না। ভাইয়া কি করব? আপনারা একটু আইটিএসআর এর রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন করতে পারেন কিনা একটু দেখেন।
ওয়েব সার্ভারটা ডাউন আছে, বুঝতে পারছি আজকে। আর হোম ছাড়া কোনো কিছুই কাজ করে না। আমি তো 3টা ডিভাইস থেকে ট্রাই করছি। ওকে, আমি জাস্ট ওইটা ওইটা হচ্ছে সিমিলার কাজ করে হচ্ছে এটার মতো, বাট ওইটা হচ্ছে পুরোটাই অটোমেটেড। আপনি জাস্ট সিকোয়েন্স দিয়ে আপনার জবটা সাবমিট করলেই হয়ে যাবে। ওরা ফার্দার কাজ করে আপনাকে আবার রেজাল্টটা পাঠিয়ে দিবে। রেজাল্টটা পাঠিয়ে দিলে দেখি এখানে আমার কাছে না, এখানে নাই, এই মেইলে আছে। জাস্ট রেজাল্টটা দেখানো যাবে না যদিও, কারণ এইটারও 1 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকে। ইমেইলটা দেখি, ইমেইলটা আসবে। এইটা রেজাল্টস, দেয়ার ইউজার ইউর জব আইডি এত হ্যাজ বিন কমপ্লিটেড। ওকে, দেন আমরা এখানে এটা আসছিল হচ্ছে অনেক আগে, হ্যাঁ, ফেব্রুয়ারি 23 লাস্ট ভ্যাকসিন ব্যাচ, 1 মাস গ্যাপ ছিল, ফেব্রুয়ারি ব্যাচ। দেন এই কারণে আমরা এখানে আর অ্যাক্সেস করলে পাবো না, কারণ বলছে যে দিস দ্য রেজাল্ট উইল বি কিপড অন দ্য সার্ভার ফর 1 মান্থ। আমরা চাইলে আর এটা অ্যাক্সেস পাবো না। এই যেরকমভাবে আমাদের কাছে মডেল, এখানে যেমন ইমেজ আসছে ওখানে মডেল থাকবে, মডেলগুলোর উপরে বেস করে আমরা হচ্ছে যে মডেল ওখানে 10টা বা 5টা নিতে পারবো, চুজ করতে পারবো। দেন সেখান থেকে আমরা সেটা ডাউনলোড করে আনতে পারবো। রেসপন্স করছে না, আচ্ছা, নেক্সট ক্লাসে আমি একবার দেখাই দিব, এবং এটা হচ্ছে একটা রেকর্ডেড ভিডিও দিব। নেক্সট ক্লাসে হয়তো কাজ করতে পারে এটা। এটা নিয়ে আজকে আমরা আর না করি। তাহলে আমরা হচ্ছে ভ্যাকসিন সিকোয়েন্স কনস্ট্রাক্ট করার পরে ফার্স্ট আমরা পিএসআই প্রেডে গিয়ে তার 2D ইমেজগুলো দেখে নিয়েছি যে সম্ভাব্য বা প্রেডিক্টেড স্ট্রাকচার কেমন হইতে পারে। এরপরে হচ্ছে আমরা তার মডেলিংয়ের জন্য সুইস মডেলে একবার মডেল করেছি, এবং আইট্রেজারের জন্য চেষ্টা করতে গেছি, কিন্তু সেটাতে হয় নাই। সো সেখানে মডেল করা হলে সিমিলারভাবেই সেম প্রিডিবি আইডিটাই আমরা সেভেজ চাইতাম, সেভেজ থেকে নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিসগুলো করতাম। আচ্ছা, প্রজেক্টটা এখানে আসছে, আমি প্রজেক্টটা দেখাই দেই। প্রজেক্টের রেজাল্টসে আমরা ক্লিক করব। দেন অ্যানালাইসিস করে সব কিছু ওকে থাকলে আমরা ওই মডেলটা নিয়ে কাজ করব, ঠিক আছে। কোনো কিছু যদি একটু এদিক ওদিক হয় সমস্যা নেই, কারণ ভ্যাকসিনের এই শুধুমাত্র ছাড়া, রামাচন্দ্রন প্লট ছাড়া বাকি কেউ কোনো কিছু শো করে না। সো আপনার সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে রামাচন্দ্রন প্লট আর ভ্যাকসিন মডেলটা ভালো মতো ঠিক মতো করলে রামাচন্দ্রন প্লট এমনিই ভালো হয়, আর রিফাইন করলে তো স্ট্রাকচার ভালো হয়ে যায়, সমস্যা নেই। আচ্ছা, আসছে, এটা হচ্ছে প্রজেক্ট। পেজটা ফুললি রিফ্রেশ হয়ে নিক। ওকে, রামাচন্দ্রন প্লট ই রোড দেখে ঘাবড়ানোর দরকার নেই। এই যে এটা 82 পয়েন্ট এত আসছে, বাট যখন যদি রেজাল্টটা আমাদের রেডি হয়ে যায় দেখা যাবে এটা 82, এটা 90 হয়ে গেছে, আমরা 90 করতে পারবো। ওকে, আমাদের হচ্ছে যে ডিসঅ্যালাউড রিজনে আছে 2টা রেসিডিউ,
আর এমনিতে বাকিগুলোর অ্যালার্ট রিজনে আছে, জেনারেসলি অ্যালার্ট রিজনে আছে হচ্ছে 2টা রেসিডিউ। এইখানে এখানে 2টা আছে, আমি এটা 2টা রেসিডিউ দেখতে পাচ্ছি না, তারপরে হয়তো কোথাও আছে কিনা। আচ্ছা, এই যে এই একটা আর এই একটাকে ধরছে, এই 2টা। এবং 82% আছে, তো 82%কে রিফাইন করলে একদম ক্লোজ টু 90 হয়ে যাবে। যেহেতু এটা একদম কিন্তু আমাদের জাস্ট এক্সপেরিমেন্টাল, সো আপনারা যখন নিজে কাজ করবেন তখন দেখবেন যে স্কোরটা বা রেজাল্টটা আরও ভালো হবে যদি জেনুইনলি প্রপারলি সব কিছু সেট করে কাজ করতে পারেন, আপনার এপিটপগুলো ভালো হয়, দেন আপনার লিঙ্কার আর অ্যাডজুভেন্টগুলো প্রপারলি বসানো হয়, দেন ইট উইল ওয়ার্ক। সো ওকে, আই থিঙ্ক সো আজকে এই পর্যন্ত রাখি। কালকে আমাদের হচ্ছে কালকে বলতে নেক্সট 14 তারিখ আমরা হচ্ছে মলিকুলার ডকিং সিমুলেশন এবং ইমিউন সিমুলেশন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে সম্ভবত থিওরি ক্লাসের লাস্ট ক্লাস হবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা পরের দিন একটু ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, এবং ইমিউন যদি সিমুলেশন অল্প বাকি থাকে সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আমি স্ক্রিন অফ করে দিই।